নমস্কার বন্ধুরা, দিন গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আবার বেরিয়েছি একটি নতুন জায়গায় যাব বলে। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত লব কুশের জন্মস্থান ওই জায়গাটি, নাম হচ্ছে তপবন। খুবই নিরিবিলি এবং শান্ত জায়গা। তো চলুন আমাদের সঙ্গে, এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ওখানে যাব এবং ওখানে কি দেখার আছে, পুরো ডিটেলস থাকবে এই ভিডিওটিতে। তো চলুন আমাদের সঙ্গে বন্ধু। এখান থেকে মেদিনীপুর থেকে তপবনের ডিস্টেন্স হচ্ছে আপনার ৭৬ কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে ২ ঘন্টার মতো। এখানে আপনারা ম্যাপ দেখলে বুঝতে পারবেন। তো অবশ্য মাঝে আমরা খড়গপুরে একবার দাঁড়াবো, টিফিন করব, তারপর আমরা সোজা তপবনের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমরা খড়গপুর পেরিয়ে প্রেম বাজারের কাছে এলাম। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব, বিমলা সুইটস। এখানে আমরা আজকের ব্রেকফাস্ট করব। কিরে, ইডলিটা কেমন খেতে? ভালো খেতে? বাহ। আমি দই বড়া নিয়েছি আর এরা দুজনে ইডলি নিয়েছে। দই বড়াটা ভালো না? দেখি ট্রাই করে। ভালো করে দই বড়া, দারুণ খেতে। এই রেস্টুরেন্টটা আইআইটি গেট পেরোনোর পরই প্রেম বাজারে বাঁ দিকে পড়বে। ভালো, ব্রেকফাস্ট করার জন্য যথেষ্ট ভালো। চা পর্বের জন্য থামা হয়েছে। তাহলে তোমরা চা খাবে? আচ্ছা, চলে আসো। ফসরাঘাটের ব্রিজ বলে, সুবর্ণরেখার উপরে। এখন বর্ষাকাল, তাই সুবর্ণরেখা নদীতে প্রচুর জল দেখা যাচ্ছে। না হলে এমনিতে কিন্তু এখানে জল দেখা যায় না, চড়া পড়ে যায়। এই ব্রিজটা করার পর যোগাযোগ ব্যবস্থা দারুণ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। সুবর্ণরেখা নদীর অবস্থা দেখুন। বর্ষাকালে পুরো দুকুল ছাপিয়ে জল বইছে। বলো তো, এই নদীটার নাম কি জানো? সুবর্ণরেখা। এখান থেকে আর বেশি দূর নয় তপবন। এখান থেকে আর ২৯ কিলোমিটার রাস্তা। আমাদের যেতে ৪০ থেকে ৪৫ মিনিট লাগবে আশা করি, যদি না ধরুন রাস্তায় কোনো জ্যাম হয় বা অন্য কিছু হয়। তবে এই রাস্তাটা সবই ভালো, প্রচুর বাম্পার আছে। দারুণ ওয়েদার কিন্তু আজকে, অসাধারণ। রোদও বেশি উঠেনি আর এত সুন্দর বাতাস দিচ্ছে। আর একটু বাকি, এক্ষুনি পৌঁছে যাব। দারুণ দারুণ জায়গা, দারুণ রাস্তা। হ্যাঁ, পুরোটা জঙ্গল, দেখো কেউ কোথাও নেই, শুনশান। চলে এসেছি আমরা তো একবারে কাছাকাছি চলে এসেছি। এবারে চলে আসবো না, চলে এসেছি তো। এটা ডান দিকে মন্দির। ব্যাস, এরপর আর গাড়ি যাবে না। আমরা তপবন চলে এসেছি। একবারে ঘন জঙ্গলের মাঝে তপবনটি তৈরি হয়েছে। এখানে নাকি, এটাই নাকি বাল্মীকি মুনির আশ্রম ছিল এবং লব কুশ মা সীতার সঙ্গে এখানেই থাকতেন এবং এখানেই নাকি লব কুশের জন্ম হয়েছিল। রাম যখন
অশ্বমেধ ঘোড়া ছেড়েছিলেন, সেই অশ্বমেধ ঘোড়া কিন্তু এখানে এসেছিল এবং এখানেই লব কুশ সেই অশ্বমেধ ঘোড়াকে আটকেছিলেন। শ্রীরাম তখন জানতেন না যে এখানেই তার পত্নী সীতা দেবী এবং 2 ছেলে থাকেন। এই যে বাল্মীকি মুনির আশ্রম, সীতা মায়ের মন্দির, এটা সীতা মায়ের মন্দির। মন্দিরের ভিতরে শ্রীরাম, সীতা দেবী, বাল্মীকি মুনি এবং লব কুশের মূর্তি বর্তমান আছেন। ছোট্ট একটি মন্দির। এখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। আপনারা পুজো দিতে চাইলেন এখান থেকে পুজোর সামগ্রী কিনে পুজো দিতে পারেন। সীতা নিজ হাতে জ্বালিয়ে যখন 2 সন্তানের জন্ম হয় লব কুশে, তখন উনি তাদেরকে গায়ে তাপ দিতেন এবং উষ্ণতা জল খাওয়াতেন। তারপর এই আগুন ধ্বনিকে বাল্মীকি ঋষি অখণ্ড যজ্ঞরূপে ব্যবহার করেছেন। আর সেই আগুন আজও কিভাবে জ্বলছে? আজও জ্বলছে সেই 12,000 বছর ধরে। পরস্পর সাধু সন্ন্যাসীরা আছে, কেউ না সাধু সন্ন্যাসী থাকলে আবার হয়তো কোনো ব্যক্তি কেউ বা বিশেষ থাকলেও তিনিও ওটাকে জাগিয়ে রাখছেন। আর আপনারাও আসছেন, কেউ কেউ কাঠ দিচ্ছেন, আপনাদের হাতের কাঠেও জ্বলে আসছে। এই একই ব্যাপার বাবা। এই যে ভাঙা বাড়িটা দেখছেন, এই বাড়িতে আগে এখানকার যে ঠাকুর মশাই উনি থাকতেন। বাড়িটি পুরো ভেঙে গেছে, এখন অন্য জায়গায় থাকেন, এই বাড়িটাতে এখন থাকেন। সন্ধ্যার পর এখানে কিন্তু পর্যটকরা আসেন না, তার কারণ মন্দিরটি একবারে ঘন জঙ্গলের মাঝে। হাতির উপদ্রব তো আছেই, তার জন্য যত দর্শনার্থী পুণ্যার্থীরা আছেন তারা সকাল থেকে বিকেল 4:30 5টা পর্যন্ত এখানে থাকেন, তারপর কিন্তু বেরিয়ে যান। এটা সেই যজ্ঞকুণ্ড যেটা বাল্মীকি মুনির আশ্রমে প্রথম জ্বলেছিল এবং তখন থেকে কিন্তু এখনো জ্বলে যাচ্ছে। দেখুন, এই সেই অশ্বমেধ ঘোড়া, শ্রীরাম যেটা অশ্বমেধ যজ্ঞ করার সময় ঘোড়াটি ছেড়েছিলেন, তারই রূপে এখানে একটি সিমেন্টের ঘোড়া তৈরি করে রাখা হয়েছে। এখানেই সেই ঘোড়াটিকে লব কুশ ধরেছিলেন। যজ্ঞকুণ্ড যেটা সেই আদিকাল থেকে কিন্তু অনবরত চলে আসছে। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো ওয়েদারেই কিন্তু এই যজ্ঞকুণ্ডকে নিমতে দেওয়া হয়নি। সত্যি এটা অসাধারণ ব্যাপার। এই ঘন জঙ্গলের মধ্যে যেখানে কেউ কোথাও নেই, সেখানে কিন্তু এত সুন্দর একটি জায়গা আছে, অসাধারণ। এর আগেও শুনেছিলাম কিন্তু আসা হয়নি, এই এলাম, দারুণ লাগলো, কিন্তু সুন্দর। এখানে চাইলে আপনারা পুজো দিতেও পারেন, পুজোর সামগ্রী সামনেই এখানে বিক্রি হচ্ছে, সেখান থেকে পুজো দিতে পারেন। তবে এখানে ঠাকুরমশাই যেটা বললেন যে বিকালের পর কিন্তু এখানে মানুষজন অতটা বেশি আসে না। এই যে বলে এখানে যে সন্ধ্যার পর কেউ আসে না, তো এটা কি সত্যি? দেখুন, এটা হচ্ছে আপনার নিজের উপরে সাহসিকতার উপরে নির্ভর করে, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জঙ্গল। জঙ্গলে ভয়ানক বলতে হাতি আছে, হাতি মানুষকে মারে, হয়রান করে। এবারে ওই মারামারির জন্য ফরেস্টারে ভয়। একটা মানুষ মারা গেলে 5 লাখ টাকা ফরেস্টারকে দিতে হয়, তারপর চাকরি দিতে হয়। তারপরে ধরুন তার জন্য নিষেধাজ্ঞা আছে,
3 নম্বর হচ্ছে গভীর জঙ্গলে বা মানুষ আসে থাকবে বা কেন। তো হাতি এখানে বড়- কি এরকম কোনো ঘটনা ঘটেছে? না, সেরকম হাতি মারামারি ঘটনা ঘটেছে। হ্যাঁ, মানে এরকম কোনো ধরুন ওই পর্যটকরা রামেশ্বরে এসেছেন? দুজনকে মেরেছে, আচ্ছা। বাস ভেঙেছে, তারপর সাইডে সাইডে মেরেছে, কিন্তু এই জঙ্গলে তবু মানে আজ অবধি কাউকে মারেনি। আচ্ছা। কিন্তু এখানে কি হচ্ছে, ধরুন প্রচুর হরিণ আছে, মনের কথা, কে সাধু ভাবে আসবে, হুম। কে শিকারী ভাবে আসবে, তার জন্য রাত্রে নিষেধাজ্ঞা আছে। তারপর প্রশাসন থেকেও বলছে কেন রাত্রে থাকবে। তো এখানে মোটামুটি ঠাকুরমশাই আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি এখানে থাকি বাবু। আচ্ছা, আপনি তো রাত্রে থাকেন, হ্যাঁ, তো এখানে দেখেছেন যে হাতি এসেছে এরকম কোনো হ্যাঁ, ব্যাপার? হাতি বাবা এগুলো তো ভেঙে চুরমার করে দিয়ে যাচ্ছে, ওই যে কবাট জানলা সমস্ত ভেঙে দিয়ে যায়। হ্যাঁ। আর এলেও অত হাতির সঙ্গে তুমি কি করবে, চুপচাপ থাকতে হবে, আর হাতির সঙ্গে লাগারও প্রয়োজন নাই। আর আরেকটা জিনিস ঠাকুরমশাই, এখানে কি আপনার বছরে এমন কোনো নির্দিষ্ট দিনে কোনো অনুষ্ঠান হয়? হ্যাঁ, আপনার মকরে স্নান যোগ মেলা আছে, আচ্ছা। তখন ওইখানে কি হচ্ছে আপনার কপিল মুনি আশ্রমে যেমন ভক্তবৃন্দ যায় লক্ষ লক্ষ, এখানেও 1-1.5 লাখ লোক আসে। এটা হচ্ছে আপনার বাংলার বর্ডার, 12 থেকে 14 কিলোমিটার ধরে উড়িষ্যা, 35-40 কিলোমিটার ধরে আপনার ধরুন এটা ঝাড়খণ্ড এলাকা, এটা আমার বাংলা। এবারে এই এলাকার মানুষ এখানে স্নান যোগ মেলা করতে আসে, মানে ওরা কি করে পুরাতন কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরবে মকর সংক্রান্তিতে যেটা হয়। মকর সংক্রান্তি। আর এখানে ধরুন এই যে বেদিটা করা হয়েছে, এটাতে কি আপনার হচ্ছে নাম সংকীর্তন হয়? হ্যাঁ, এটা প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা দিনে নাম যজ্ঞ হয়। আচ্ছা। 2 দিন নাম যজ্ঞ হয়, অন্ন প্রসাদ সেবা দেওয়া হয়, আর ভক্তবৃন্দ ভালো আসে। আচ্ছা, আর আর ঠাকুরমশাই এই যে যজ্ঞ কুণ্ডটা, হ্যাঁ সীতাকুণ্ড বলছে তো এটাকে, তো এটা কি সেই ধরুন সেই লব কুশ যখন ছিলেন বাল্মীকি মুনি আশ্রমে তখন থেকে কি এটা জ্বলছে? দেখুন, ওটা তো আমি সক্রিয়ভাবে বলবো কি করে বলুন, 12,000 বছর আগের স্মৃতি। এবারে বাল্মীকি ঋষি জ্বালিয়েছিলেন, মা সীতা আতুর ঘর করে বাচ্চাদের তাপ উষ্ণতা দিয়েছিলেন। এবারে 12,000 বছর ধরে এই আমাদের পৃথিবীর অনেক কিছু আবর্তন বিবর্তন ঘটেছে। বন জঙ্গলও বিস্তারিত ভাবে ছিল, আজ হয়তো বন জঙ্গল সেই বিস্তারতা নাই, কমে গেছে। সমতল জঙ্গল কেটে চাষাবাদের জমি হয়েছে, লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, রাস্তাঘাট বেড়েছে। এবারে ধরুন গাছ কাটা কেন কমেছে না, এই এলাকায় এখন ধরুন গ্যাস সারেন্ডার দিয়েছে সরকারি ভাবে, গাছ টাছ আর রান্নার কেউ আচ্ছা। কাটে না। তারপরে জঙ্গল কমে গেছে, 80 ভাগ জঙ্গলের মধ্যে ধরুন 100 ভাগ জঙ্গলের মধ্যে এখন ধরুন নষ্টের আগে থেকে চলে গেছে 70 ভাগ বললেই হয়, 30 ভাগ জঙ্গল আছে, এইভাবে আছে জঙ্গল। আর তাহলে এই যে কুণ্ডটা, এই কুণ্ডতে মানে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় জলে? হ্যাঁ, হ্যাঁ। বর্তমান দেখুন এটা কোনো প্রকৃতির তৈরি করা নয়, সূর্য নয় যে এক জায়গায় সূর্য দাঁড়িয়ে রাখবে, পৃথিবী ঘুরবে চারদিকে, আর দিন এটা আপনাকে মোটামুটি এটাকে সারা মানে সব সময়ের জন্য এটাকে হ্যাঁ, জ্বালিয়ে রাখতে কেউ হয়। সাধু সন্ন্যাসী বা কেউ ধরুন উচ্চ জ্ঞানী মহত্ব লোক এসেও ওটাকে জ্বালিয়ে রাখেন, আচ্ছা। এইভাবে চলছে। কেউ না থাকলে বাবা কাঠের তলায় আগুনের ছাই কতদিন থাকবে, ঠিক ঠিক। 4 দিন থেকে 5 দিনের পরে স্তব হয়ে যাবে। হ্যাঁ, মা সীতাও তো একটা দেহি সত্তা প্রাণ এসে জ্বালিয়েছিলেন, বাল্মীকি ঋষিও ধরুন সেও এই রক্তমাংসের গড়া। আগে শুনেছি বাল্মীকি ঋষি তো আগে দস্যু ছিলেন, রত্নাকর দস্যু ছিলেন, এই দেখুন, গল্পটা কি সত্যি? একটা কথা হচ্ছে শুনুন, প্রত্যেকের জীবনের একটা পরিবর্তনের খেলা ঘটছে। আমরা শৈশব থেকে, শিশু থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, বৃদ্ধা অবস্থা, ওদের যে খারাপ ছিল সেও ভালো হয়, আবার যে ভালো থাকে সেও অভাবে স্বভাব নষ্ট করে আবার খারাপ হয়ে যায়। কি গো বাবা? ঠিক। তার জন্য বাল্মীকি খারাপ ছিলেন, অতএব ঘাত প্রতিঘাত পেতে পেতে ওনার কুকর্মের ফলকে কেউ ভালোবাসলো না, ঘৃণা করলো। তখন ঘরের লোকও ঘৃণা করলো, সমাজ রাষ্ট্র সবাই ঘৃণা করলো। তখন সে বললো না, কোনো এক মহান তাকে উপদেশ দিলেন, সেই মহান সেই সময় নারদ ঋষি উপদেশ দিলেন, ব্রহ্মার আদেশে তিনি একটা নামের স্রোতে গিয়ে তিনি মহামুনি বাল্মীকি হয়ে রামায়ণ রচনা করলেন। আচ্ছা ঠাকুরমশাই, আপনার নামটা বলুন। আমার নাম জয়ন্ত বেরা। আচ্ছা, আপনার মানে আদি নিবাস কোথায়? দেখুন, আমি বাংলার মানুষ, বাংলা আমার প্রিয়, বাংলাকে আমি ভালোবাসি। কেন ভালোবাসি না, বাংলা আমাদের গর্ব হয়েছে কেন, এই বাংলায় যত সব বিশ্বের আলো, বাংলা থেকে ভারত, ভারত থেকে সারা পৃথিবীকে বিকশিত করি। হুম। আজও করছে,
শেষের দিনেও করবে, এবং এই বাংলা থেকে ভারত, ভারত থেকে সারা বিশ্ব জাগবে, চলবে। কেন না বাংলার গর্বিত আমি, ভারতের গর্বিত। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। এটা এই তপবন বাল্মীকি আশ্রমে যাত্রী বিশ্রামাগার। যখন এখানে মেলা হয় তখন কিন্তু যারা এখানে থাকতে চান তারা কিন্তু এই যে বিশ্রামাগার আছে এখানে কিন্তু থাকতে পারেন। এখানকার যে ঠাকুর মশাই আছেন এবং এখানে যে পঞ্চায়েত আছে, চাঁদাবিলা গ্রাম পঞ্চায়েত, ওনাদের সঙ্গে যোগাযোগ করলে ওনারা বলে দিবেন যে এখানে থাকার ব্যবস্থা আছে। মকর সংক্রান্তিতে এখানে প্রচুর মেলা বসে, ঠাকুর মশাই যেটা বললেন, সেই সময় কিন্তু এখানে প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটে। আমরা এই বাল্মীকি আশ্রম থেকে একটু এগিয়ে এসেছি একটা জঙ্গলের মধ্যে। এখানে তিলক মাটির পাহাড় আছে, পাহাড় ঠিক বলবো না, মানে ঢিপি। তো সেটা দেখতেই যাচ্ছি, কিন্তু রাস্তার যা অবস্থা, ঘন জঙ্গল, একবারে বোঝা যাচ্ছে না যে আমরা ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই যাচ্ছি আমরা, ওই যে দেখা যাচ্ছে, ঠিক যাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি এই তিলক মাটির পাশ দিয়ে যে খালটি বয়ে গেছে, খালটা জলস্রোত হওয়ার জন্য ওই মাটি ধুয়ে ধুয়ে এরকম আকৃতি ধারণ করেছে। যেমন গড়বেতার গনগনিতে যেমন আছে গ্র্যান্ড ক্যানিয়ন বাংলার, ঠিক সেরকম। ওয়াও, অসাধারণ প্রকৃতি, কি অসাধারণ সৃষ্টি। It feels like asphyxiation. আমাদের মন্দির দেখা কমপ্লিট হলো। এবারে আমরা বেরোচ্ছি খড়িকা বাজারে, ওখানে আমরা আজকে আমাদের লাঞ্চ সারবো। আমরা এবারে বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি। তো আপনাদের জানিয়ে দিচ্ছি যে এখানে আপনারা কিভাবে আসতে পারেন। তো এখানে বাই ট্রেন ডাইরেক্ট আসার কোনো ব্যবস্থা নেই। তপবন থেকে যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন সেটা আছে খড়গপুর আর হচ্ছে ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রাম থেকে আপনাদেরকে বাই রোড আসতে হবে। এখান থেকে ঝাড়গ্রামের ডিস্টেন্স 48 কিলোমিটার আর খড়গপুরের ডিস্টেন্স 9 কিলোমিটার। আমরা যেটা করেছিলাম, আমরা বাড়ি থেকে ডাইরেক্ট গাড়িতেই এসেছিলাম, এটাই সুবিধা হয়েছিল, তাতে আমাদের টাইম অনেক কম লেগেছিল। তো এই ছিল আজকের দিন গল্পের গল্প। আমরা এই দিন গল্প চ্যানেলের মাধ্যমে মেদিনীপুরের আশেপাশে যে ছোট ছোট জায়গাগুলি আছে, যে জায়গাগুলি এখনো এতটা মানুষের নজরে আসেনি, আনটাচেবল যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কভার করি। তো
তো আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকুন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এর ফলে কি হবে, যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর এই তপবনে যদি আপনারা আগে এসে থাকেন তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমাদের তো দারুণ লেগেছে। তো ঠিক আছে বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।